সালাম আলাইকুম। এই শুরু করবো, ক্লাস শুরু করবো, একটু অপেক্ষা করবো। না স্যার, ইনশাআল্লাহ শুরু করেন স্যার। আচ্ছা ইনশাআল্লাহ। শোনো, আজকে আমরা যেটা আলোচনা করব, দেখো এতদিন যেটা বলে আসছি আমরা, যে বিভিন্ন যে আমাদের রেফ্রিজারেশন সিস্টেমে যে ওয়ার্কিং ফ্লুইড, যেটা ব্লাড হিসেবে কনসিডার করা ওয়ার্কিং ফ্লুইড, ওইটা আমরা বলে আসছি, বিভিন্ন সময় বিভিন্ন কোড নাম্বার গুলো বলছি, কিন্তু এটা ডিটেলসে আমরা যাইনি। এটার যে ইম্পর্টেন্সটা রয়ে গেছে, যে এটাও যে একটা লিমিটেশন আছে, যে বিভিন্ন সিস্টেমে আমি কোন রেফ্রিজারেন্ট ব্যবহার করব, হ্যাঁ, সেটা কিন্তু আমার ইচ্ছাধীন না। কারণ এটা করসপন্ডিং যে ডিভাইস গুলো যেগুলো তৈরি করা হয়, যে কম্প্রেসার বা আদার্স, এটা কিন্তু রেফ্রিজারেন্টে অনেকটা নির্ভর করে আর কি। যে ভ্যাপার কম্প্রেশন যে কোন রেফ্রিজারেন্ট ইউজ করব, এবং এটা প্রয়োজনীয়তা কি, বা এটা ব্যতিক্রম যদি ঘটে তাহলে কি সমস্যা হয়, তো এটা নিয়ে আমাদের কিছু ডিসকাশন আছে। যেটা নাম দিচ্ছি আমরা রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্টকে সাধারণত দুইটা ভাগে ভাগ করে, প্রথমে একটা হচ্ছে প্রাইমারি রেফ্রিজারেন্ট, একটা হচ্ছে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। বেসিক্যালি এখন বলতে রেফ্রিজারেন্ট বলতে কি বোঝায়, এটা সহজ ভাবে আমরা বলতে পারি যে সাবস্টেন্স হিট অ্যাবজর্ব করার ক্যাপাসিটি আছে, সেটি রেফ্রিজারেন্ট। কি বলছি বলো, যে একটা সাবস্টেন্স বা বডি যে হিট অ্যাবজর্ব করতে পারে, সেটি রেফ্রিজারেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। এটি হচ্ছে আমাদের রেফ্রিজারেন্টের কমন ডেফিনিশন। ঠিক আছে, বলো। তো এখন যেটা হলো, যে পরবর্তী যেটা বললাম, যে এটা কিছু তোমার প্রপার্টিস থাকতে হবে, যেটা খুব বেশি মানে প্র্যাকটিক্যাল ইউজের জন্য প্রপার্টিস থাকতে হয়। সেটা হলে যেটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট হয়, বা যেটা তোমার পারফরমেন্স হাই হয়, খুব বেশি পাওয়া যায়, আমাদের লিমিটেশন গুলো আছে সেগুলো ওভারকাম করা যায়, সেই প্রপার্টিস গুলো আমরা পরে ডিটেলসে আসতেছি। প্রথম আমরা যেটা বললাম, যে রেফ্রিজারেন্টের দুইটা ভাগ আছে, প্রাইমারি রেফ্রিজারেন্ট, একটা সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। এখানে একটা সার্কিট আছে, দেখো এখানে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে এইটা হচ্ছে আমাদের একটা রেফ্রিজারেশন সিস্টেম, যেটা আমরা এতদিন ডিসকাস করে আসছি, যে কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর, কিছুটা আমরা বেসিক যে তোমার ফান্ডামেন্টাল যে লিখছি। এখন দেখো, এই যে ইভাপোরেটর, যেটা এর ভিতরে একটা ওয়ার্কিং ফ্লুইড যেটা ফ্লো করে, তাই না, যেটা আমাদের ক্লোজ সার্কিটে আছে, সেটাকে আমরা রেফ্রিজারেন্ট যেটা ব্যবহার করা, এইটাকে বলি আমরা প্রাইমারি রেফ্রিজারেন্ট। কি বলছি বলো, আমাদের বেসিক যে সিস্টেম, যে রেফ্রিজারেন্ট প্লান্টের ভিতর দিয়ে যে ওয়ার্কিং ফ্লুইডটা ফ্লো করে, এইটাকে বলে আমরা প্রাইমারি রেফ্রিজারেন্ট। ঠিক আছে, এখন দেখো এই ইভাপোরেটর থেকে করসপন্ডিং ইভাপোরেটর একটা কুলিং মিডিয়া। এখান থেকে আমি যদি মনে করি এটা একটা এয়ার ডাক্ট, মানে যে এয়ার কন্ডিশনিং সিস্টেম একটা ডাক্ট, এখানে যে নর্মাল যে এয়ারটা এখানে ফ্লো করে, আর এখান থেকে আমি একটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে, কোন একটা টিউবের মাধ্যমে আমরা এখানে একটা ওয়াটারকে কুলিং করে এর ভিতরে নিয়ে আসতে পারি। এর মানে কি, তাহলে হবে কি, এটা হবে চিল্ড ওয়াটার বলে। এটা কি বলে, চিল্ড ওয়াটার। কি বলছি আবার বলো, বেসিক্যাল উদ্দেশ্য কি, যে বাতাস যেটা আছে সেটাকে ঠান্ডা করা। এখন আমি ডাইরেক্ট ইভাপোরেটরটাকে এটা সেট করতে পারি, অথবা কি করতে পারি, আমি এখানে কি করতে পারি, আরেকটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে কি করতে পারি, আমি যে একটা ওয়াটার ফ্লো করা যায়, এটা কুলিং করবে, আবার কুলিং ওয়াটারটা এটার ভিতরে পাস করবে, এই কয়েলের ভিতরে উপর দিয়ে যখন আমি এয়ারটাকে ফ্লো করবে, কি হবে, এয়ারটা ঠান্ডা হয়ে আমাদের ভিতরে ঢুকবে। তা বোঝা গেল কি, এখন এই ওয়াটারটা রেফ্রিজারেন্ট কি হিসেবে কাজ করতে, এটা সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। তাহলে কি বোঝা গেল, সেকেন্ডারি রেফ্রিজারেন্ট বলতে কি বোঝাচ্ছে বলো, মানে একটা সেকেন্ডারি মিডিয়া, মানে যেটা একটা কুলিং এর যেটা সেকেন্ডারি মিডিয়া, যেটা প্রাইমারি রেফ্রিজারেন্টে করসপন্ডিং এসে সেটা কুলিং হয়ে সে আবার আরেকটা সাবস্টেন্সকে কুলিং করবে। যেটা অ্যাডভান্টেজ হলো সবচেয়ে বড় এটাই, যে দেখো যে মূল প্ল্যান, যেমন বড় একটা 10 তলা বা 20 তলা একটা বিল্ডিং, এটা তো একটা বেসিক ইউনিট। এখন এই ইভাপোরেটরটা আমি সব রুমে লাগাইতে পারবো, ঠিক কিনা বললাম। আর এটা তো সম্ভব না, যে আমাদের যে তোমার যে টিউবের যে কনস্ট্রাকশন, এটা কি একটা আলাদা প্ল্যান্ট হইতে পারে। এই প্ল্যান্টটা পুরা তোমার 10 তলা বিল্ডিং উপরেও থাকতে পারে, ছাদের উপরে, অথবা অন্য একটা আলাদা স্পেসে আমি রাখতে পারি। বাস এখান থেকে কি করবো, আমি একটা ওই চিল্ড ওয়াটার তৈরি করি, মানে কি, এটা কন্ট্রাক্টর চিল্ড ওয়াটার তৈরি করে সেটাকে আমি পাম্পের মাধ্যমে আমি এটাকে ফ্লো করাইতে পারি। একটা সেফটি,
কারণ এর মধ্যে যে তোমার রেফ্রিজারেন্ট যেটা থাকবে এটা তো পয়জনাস বা এটা তো আলাদা তোমার এই এনভায়রনমেন্টাল পলিউশন হইতে পারে, একটা পলিউশন থাকতে পারে। আর কিন্তু আর এটা আমাদের যদি কুলিং ওয়াটারের সেফটি, এখানে আমাদের লিকেজ হলে কোনো সমস্যা নাই, আর পানি বের হয়ে গেলে সমস্যা নেই। বোঝা গেল কি যে আমাদের মেইন ইউনিটটা যদি কোনো কারণে লিকেজ হয় তাহলে পুরো প্ল্যান্ট বন্ধ হয়ে যাবে, কিন্তু চিল্ড ওয়াটার কোথায় লিকেজ হয় নো প্রবলেম। বুঝতে পারছি বলো? তাহলে আমাদের সেকেন্ডারি বলতে বলতে কি বলো, অর্থাৎ প্রাইমারি ইভাপোরেটরের করসপন্ডিং এ তোমার যদি কোনো একটা মিডিয়া কুলিং করে অন্য একটা জায়গায় তোমার কুলিং করার জন্য ব্যবহার করা, এটাকে বলবো সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। আর মেইন ইউনিটে যেটা ফ্লো করবে সেটা হচ্ছে প্রাইমারি রেফ্রিজারেন্ট। কিছু আইডিয়া দিতে পারছি বলো? এই আমাদের সাধারণত দেখা যাচ্ছে এই জন্য সেন্ট্রাল এয়ার কন্ডিশনে কখনো তোমার ইভাপোরেটর সেকশনটা ডাক্টে থাকে না। এটা কোথায় থাকে বলো? এটা একটা মেইন ইউনিট থাকে, আর ওখান থেকে আমরা চিল্ড ওয়াটার তৈরি করে সেটাকে আমরা ফ্লো করাই। আচ্ছা, নেক্সটে আসো। এখন এই দেখো এখানে কতগুলো প্রপার্টিজ আছে, এই যে 16টা প্রপার্টিজ। এর মানে এইটা না যে সব রেফ্রিজারেন্টের প্রপার্টিজ গুলো থাকবে, আমার প্রয়োজনও নাই। কিন্তু কতগুলো ক্ষেত্রে যদি তোমার সবগুলো প্রপার্টিজ থাকে দিস ইজ বেস্ট, কিন্তু আমাদের যে তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে সবগুলো প্রপার্টিজ না হইলো, যেগুলো ইম্পর্টেন্ট পড়ে সেগুলো যদি থাকে তাহলে আমি এটা ইউজ করতে পারি। যেমন দেখো এটা ইম্পর্টেন্ট প্রপার্টি লো বয়েলিং অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট। এটা স্বাভাবিক কথা, যদি লো বয়েলিং ফ্রিজিং পয়েন্ট না থাকে তাহলে সে ঠান্ডা করবে কিভাবে? এখন যত লো বয়েলিং টেম্পারেচার হবে তত এটা অ্যাপ্রোপ্রিয়েট, তত আমি লো টেম্পারেচার এটা কি করতে কুলিং করতে পারবো। ঠিক আবার দেখো যে হাই ক্রিটিক্যাল প্রেসার এন্ড টেম্পারেচার, হাই ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন, যেটা বললাম। এর মানে কি হাই ল্যাটেন্ট অফ ইভাপোরেশন, যত ল্যাটেন্ট অফ ইভাপোরেশন হাই হবে তত হিট অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেড়ে যাবে। এইভাবে দেখো এই যে যতগুলো আছে এর কতগুলো একটা দেখো, এই যে নন করোসিভ টু মেটাল, এটা বড় একটা ইম্পর্টেন্ট তোমার প্রপার্টিজ। কেন? কারণ আমরা যার জায়গায় যদি করোসিভ হয় তাহলে কি হবে, আমাদের টিউব গুলা কি হয়ে যাবে তোমার বলো, রাস্ট পড়ে যাবে, সিধা হয়ে যাবে। তখন কি হবে, আমাদের যে হাইড্রোকার্বন যে রেফ্রিজারেন্ট গুলো আছে সেটা বের হয়ে কি করবে, সে পুরো এনভায়রনমেন্টকে পলিউটেড করে দিবে, অনেক সময় তো বিষাক্ত থাকে। এই যে নন করোসিভ যদি হয় এটা ভালো। নন ফ্লেমেবল, এই যে আগুন ধরে যায়। এক্সপ্লোসিভ, নন এক্সপ্লোসিভ, নন টক্সিক, লো কস্ট। তাহলে বুঝা গেল দেখো ইজি আর রেগুলেটরি অ্যাভেলেবল। মানে এটা কেন, এটা এটা ইম্পর্টেন্ট এর জন্য, সে ধরো মনে করো একটা তুমি এটা তো বাইরে থেকে রেফ্রিজারেন্টটা আসছে R22, যদি অ্যাভেলেবল মার্কেটে না থাকে, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে তোমার রেফ্রিজারেটর ইউজ করা হয়, ওটা ওয়ার্কিং ফ্লুইডটা মানে কিছুদিন পর পর তোমার কি করতে হয়, এটা চেঞ্জ করতে হয়। মানে এটা বোঝে অ্যামাউন্ট অফ মাস ফ্লুইড বাড়ানোর জন্য এটাকে তোমার ইন করতে হয়। এখন যদি মার্কেটে অ্যাভেলেবল না থাকে তাহলে কি হবে, আমার পুরো প্ল্যান বন্ধ হয়ে যাবে। তাহলে আমাকে এমন একটা রেফ্রিজারেটর চয়েস করতে হবে যেটা কি আমার মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, সেটাকে আমরা চুজ করতে হবে, সেটা একটা ব্যাপার। এইভাবে দেখো আরো কতগুলো আছে। ইজিলি মিক্সেস অয়েল উইথ অয়েল, এর মানে হলো যে তোমার আমাদের যে কম্প্রেসারে যে তোমার লুব্রিকেশন, যেটা এই লুব্রিকেশনটা কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটার সাথে মিক্সেস অয়েল উইথ অয়েল, মানে রেফ্রিজারেন্ট মিক্সেস অয়েল উইথ অয়েল, যাতে সে ওই কম্প্রেসারে মানে তোমার লুব্রিকেশন কাজটা সেরে নিতে পারে। হাই কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স আমরা জানি। ওজন ফ্রেন্ডলি মানে কি, ওজন ফ্রেন্ডলি মানে কি, অর্থাৎ এমন একটা রেফ্রিজারেন্ট ইউজ করা যাতে আমার হাইড্রোকার্বন পরিমাণ কমায় নিয়ে আসতে পারে, তাহলে কি আমার ওজন লেয়ারে কি হতে পারে, এটাকে কমায় নিয়ে আসতে পারে। ঠিক আছে তো? এইটা এখন ভালো তোমাদের জন্য, যেটা আমার সাজেশন, যদি কখন এটা দেয়, প্রায় পরীক্ষায় থাকে যে তোমার প্রপার্টিজ অফ রেফ্রিজারেন্ট, তখন আমরা এর বাইরে লিখবো না। এখানে 16টা পয়েন্ট আছে, 16টা পয়েন্টে আমি লেখার চেষ্টা করবো, কিন্তু এর বাইরে আমরা লেখার চেষ্টা করবো না। এগুলি মানে মানে একজাক্ট তোমার প্রপার্টিজ অফ দ্য রেফ্রিজারেন্ট। ঠিক আছে তো? আর এটা দেখো এই জিনিসটা তোমার খেয়াল রাখো, এটা মাঝে মাঝে তোমার ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে কোনো সার্ভিস ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড কম্প্রেশন রেফ্রিজারেশন and used in the refrigerant industry is based on the evaporating temperature -50 degrees Celsius and condition temperature +30 degrees Celsius. এটা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার। কেন বলতে, এইটা যদি হয় মোটামুটি আমার ম্যাক্সিমাম যে আমাদের কুলিং পারপাস, এটা আমরা সার্ভ করতে পারি, প্রিজারভেশন বা তোমার আদার্স করে এমনি করা যায়। নর্মালি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বা ফুড ইন্ডাস্ট্রিতে যেগুলো ইউজ করা হয়, এই জন্য বলছে যে কম্প্রেসর রেফ্রিজারেটর যদি মনে করেন এই রেঞ্জে থাকে, মানে কন্ডিশনটা 30 ডিগ্রি, এটা সবচেয়ে বেস্ট, এই যে আমার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। আর এতটুকু লো টেম্পারেচার হলে মোটামুটি আমাদের মাছ গোস্ট এগুলোকে আমরা প্রিজার্ভ করতে পারি ইজিলি। ঠিক আছে, এই জন্য এটা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরা হয়। যদি এটা যদি নেই তাহলে এর উপরে যতগুলো কেস আছে সবগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, এখন আসো, এমনকি আমরা এখানে ভাগ করতেছি। দেখো
ঠিক এখানে দেখো যে প্রাইমারি রেফ্রিজারেন্ট সেকেন্ডারি এটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করে আসলাম, ঠিক আছে না? এখন কোন প্রাইমারি সেকেন্ডারি সব দেখো এখানে দুইটা করা আছে। প্রাইমারি রেফ্রিজারেন্ট where the refrigerant which is first cooled by primary refrigerant and then used for cooling purpose known as secondary। এটা আগে আমরা ডিসকাস করে আসছি যে প্রাইমারি রেফ্রিজারেন্ট করে সেকেন্ডারি দুইটা ভাগ করা হয়। এখন দেখো প্রাইমারি এখন এখন সেকেন্ডারি রেফ্রিজারেন্ট অনেক কিছু হইতে পারে, ওয়াটার হইতে পারে, ব্রাইন সলিউশন হইতে পারে, অনেকগুলো আছে সিস্টেম। বাকি মেইনলি যে তোমার সেকেন্ডারি রেফ্রিজারেন্ট ওয়াটারটাই বেশি ইউজ করা হয়। আর বিশেষ করে আইসক্রিম ফ্যাক্টরি বা কোল্ড স্টোরেজ গুলোতে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট অনেক ব্রাইন সলিউশন ইউজ করে। এখন আমরা প্রাইমারি যেটা আমাদের ওয়ার্কিং ফ্লুইড হিসেবে কাজ করবে সেটাকে মোটামুটি 4টা ভাগে ভাগ করা আছে। দেখো ভালো করে খেয়াল করে, একটা হচ্ছে হ্যালোকার্বন বা অর্গানিক রেফ্রিজারেন্ট, অ্যাজিট্রপিক, ইনঅর্গানিক, হাইড্রোকার্বন। এটা তো আইডিয়া আছে, যেমন ইনঅর্গানিক মানে কি এটা বুঝতে পারছো, অর্গানিক মানে কি এটা বুঝতে পারতেছি, আর হাইড্রোকার্বনও বুঝে আসছে। আর অ্যাজিট্রপিক হচ্ছে মিক্সচার, মানে এগুলা যে কোনো 2টা বা 3টার মিক্সচার যেটা তোমার একটা রেফ্রিজারেন্টের মাধ্যমে তৈরি করতে পারি, তাহলে সেটা হচ্ছে অ্যাজিট্রপিক রেফ্রিজারেন্ট। অ্যাজিট্রপ কি আছে বলো, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক, একটা হচ্ছে হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অ্যাজিট্রপ। অ্যাজিট্রপ হচ্ছে একটা এগুলোরই মিক্সচার, একাধিকের মিক্সচারটাকে অ্যাজিট্রপিক রেফ্রিজারেন্ট বলা হয়। এখানে দেখো একটা কিছু আছে আমাদের, এইটা এই যে কতগুলো গ্রুপ দেখো, এই যে হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট, এটা দেখো এই যে আশারি, ভালো করে খেয়াল করো, এই যে ওয়ার্ডটা এটা মাঝে মাঝে তোমাদের ভাই ভাই জিজ্ঞাসা করা হয় যে আশারি বলতে কি বোঝায়। এটা একটা ওয়ার্ল্ড রিনাউন্ড কি একটা অ্যাসোসিয়েশন, এই যে আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং এন্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স। এই যে একটা ফোরাম আছে, যত আমাদের কন্ট্রোল মানে রেফ্রিজারেশনের যত কন্ট্রোল সেটা কিন্তু এর মাধ্যমে হয়। আরেকটা আছে কোম্পানি, এটা তোমার একটা যেটি রিনাউন্ড, এবং যত মানে ডে বাই ডে যে আপডেট হচ্ছে বিভিন্ন টাইপসের রেফ্রিজারেন্ট গুলো ব্যান্ড করে বা নতুন রেফ্রিজারেন্ট তোমার তৈরি করা, কোড নাম্বার দেওয়া, এগুলো সব এই একটা ফোরাম আছে, এটা তোমার ওরা কাজ করে এবং এটাকে সবাই পুরো ওয়ার্ল্ডে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তাহলে এটা হলো দেখো এই যে হ্যালোকার্বন যেটা রেফ্রিজারেন্ট, অর্গানিক রেফ্রিজারেন্ট যেটা, সেটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? মাঝে মাঝে পরীক্ষাও থাকে, হয়তো আমি কোড নাম্বার দিয়ে দিলাম, বলে কেমিক্যাল নেম কি, কেমিক্যাল ফর্মুলা কি, অথবা আমি কেমিক্যাল নেম দিয়ে দিলাম, এটা তোমার রেফ্রিজারেন্ট নাম্বারটা, কোড নাম্বারটা কত হবে, কেমিক্যাল ফর্মুলা কি হবে সেটা লিখো। এটা শর্ট নোট হিসাবে পরীক্ষা প্রায় থাকে আর কি। তাহলে আমরা পরবর্তী আমরা দেখাবো এই যে তোমার কেমিক্যাল নেম থেকে কেমিক্যাল ফর্মুলা তোমার জানা আছে, এখান থেকে কোড নাম্বারটা কিভাবে আসে সেটা কিছু আমাদের কিছু ম্যাথমেটিক্যাল একটা মডেলিং আছে। তাহলে বলো এইটা হচ্ছে কি বলো, হ্যালোকার্বন রেফ্রিজারেন্ট একটা ক্লাসিফিকেশন আছে, এগুলো ছিল। এই দেখো যে R12, 13, 14, 15 এটা। এখন আসো অ্যাজিট্রপিক কোনটা বলছিলাম বলো, ওই যে মিক্সচার দেখো, এই যে R12 আর 152, এটা কত, এই যে টোটাল 100%, এটা হচ্ছে R500 নাম দিয়েছে, এই দুটার মিক্সচার। এটা কেন করা হয়, এটা মেনলি ওই যে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সকে বাড়ানোর জন্য, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বাড়ানোর জন্য তোমার এই ধরনের মিক্সচার করলে দেখা যাচ্ছে পারফরম্যান্স অনেকটা বেড়ে যায়। এটাকে অ্যাজিট্রপিক রেফ্রিজারেন্ট বলা হয়। এই কতগুলো গ্রুপ আছে এটা। নেক্সটে আছে দেখো ইনঅর্গানিক, এই দেখো যে অ্যামোনিয়া, এয়ার, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওয়াটার, এগুলো রেফ্রিজারেন্ট হিসাবে ইউজ করে স্পেশাল কতগুলো কনসিডারেশনে। এর মধ্যে অ্যামোনিয়াটা সবচেয়ে ব্যাপক আর এয়ারটা ব্যাপক। আমরা জানি যে এয়ারে তো আমার স্পেশালিটি আছে কতগুলো ক্ষেত্রে, এয়ারটাকে কনসিডার করা হয় বিশেষ করে এয়ারক্রাফট বা আদার্স সেক্টরে বা কুলিং এর জন্য, আর অ্যামোনিয়া আমার ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বেশি ব্যবহার করা হয় এই আর কি। আর বাকিগুলো ওই যে কার্বন ডাইঅক্সাইডটা মনে আছে তো, ওই যে আমার সলিড কার্বন ডাইঅক্সাইড হিসেবে ইউজ করা হয়। এগুলো ওয়াটার তো কমন আছে, সালফার ডাইঅক্সাইড কোনো কোনো ক্ষেত্রে ইউজ করা হয়, এটা খুব রেয়ার। বাকি এই 4টা বেশ ভালো, এটা ইউজ করা হয় তোমার রেফ্রিজারেন্ট হিসেবে। আর হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট যেটা হলো মানে কি, এগুলো সাধারণত তোমার যে মিথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, যে হাইড্রোকার্বন যেগুলো আছে এর যে গ্রুপ যেটা, তাহলে বোঝা গেল তাহলে আমাদের গেল একটা হচ্ছে অর্গানিক, অ্যাজিট্রপিক, তারপর কি বলো ইনঅর্গানিক, এবার হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে না? কার্বন আর হাইড্রোজেনের কি কম্পাউন্ড যেটা হাইড্রোকার্বন, ঠিক আছে। এখন আসো, এখন যেটা হলো যে এখানে দেখো, এখানে যে তোমার যে জিনিসটা আছে, এই যে ফর্মুলা যেটা আছে, এবং এখানে যে কেমিক্যাল নেই, এটা রেফ্রিজারেন্ট কিভাবে এটা ফর্মেশনটা হয়, এটা একটা জাস্ট একটা আইডিয়া। এই যে ডেজিগনেশন সিস্টেম আর রেফ্রিজারেন্ট কিভাবে আমরা এই যে তোমার কোড নাম্বার গুলো আসে, এটা দেখো বেসিক ফর্মুলা কিন্তু এটা কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, অর্থাৎ হাইড্রোকার্বন গ্রুপের তো রেফ্রিজারেন্ট যেটা হয় এইগুলা কম্বিনেশন,
এই যে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে। আর এগুলো সব এটা অ্যাটমিক নাম্বার, যেটা এটা অ্যাটমিক নাম্বার উপরে এটার উপর তোমার এগুলো আসবে। তাহলে একটা দেখো, এই যে তোমার কোনটা এম কত হবে, এন কত হবে, পি কত হবে, কিউ কত হবে, এটা একটা বেসিক ফর্মুলা আছে। এটা দেখো, এন প্লাস পি প্লাস কিউ সমান টোয়াইস এম প্লাস 2। এটার মধ্যে একটা কম্বিনেশন, একটা কম্পাউন্ড ফর্মুলার কম্বিনেশন হচ্ছে তোমার এইগুলো। এই যে নাম্বার অফ কার্বন, নাম্বার অফ হাইড্রোজেন, এটা বলা আছে, বুঝে আসছো? এখন এর উপরে বেসিস করে যেটা ভ্যালু, এটার উপর নির্ভর করে আসবে ওই রেপিড আর, যেটা এই যে R11 R12 R13, এটা কিভাবে ফরমেশন করে, এটা কিন্তু বেসিক ফর্মুলা। এটা কোনো একটা তোমার একটা যদি একটা রেফ্রিজারেন্ট, এটা আমি কেমিক্যাল নেম, কেমিক্যাল ফর্মুলা যেটা আছে, আর এখান থেকে এই ডাটাগুলো বসে দিলে করসপন্ডিং আর এর ভ্যালুটা কত সেটা এখানে বলা আছে। যে আর কি হবে দেখো, m-1, তারপর হচ্ছে n+1 আর কিউ। এখানে কিউটা কি বলো দেখি, কিউটা এই যে কিউটা কিসে বলো? এটা ফ্লোরিন। হ্যাঁ, ফ্লোরিন। মনে থাকবে তো? এনটা কি? স্যার এন হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন। আর এম কি? কার্বন। কার্বন। তাহলে এখন দেখো এই যে রেফ্রিজারেটর কোড নাম্বারটা কিভাবে আসে, অর্থাৎ এখানে এম যা পাবো তার থেকে -1, হাইড্রোজেন যা পাবো তার থেকে +1, আর ফ্লোরিন যা সেটা কিউ থাকবে। তা বোঝা গেল, যদিও এখানে আমাদের ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, তারপর কার্বন আছে, ফ্লোরিন আছে, কিন্তু যখন আমি কোড নাম্বারটা লিখবো এখানে আসবে কি কি বলো? কার্বন আসবে, হাইড্রোজেন আসবে, আর ফ্লোরিন আসবে। বুঝেছে? আবার আমি বলি, বেসিক ফর্মুলা এটা, মানে কোন একটা কোড নাম্বারের জন্য যে আমাদের কেমিক্যাল ফর্মুলা আমরা এইভাবে সাজাবো। এখানে যা ভ্যালুগুলো আসবে, এই তিনটা জিনিস আমি কনসিডার করবো। একটা কি? কার্বন, হাইড্রোজেন আর ফ্লোরিন। এর করসপন্ডিং যে নাম্বারগুলো আসবে তখন সেটাকে এসে আমাদের ওটা কোড নাম্বার। একটা এক্সাম্পল চিন্তা করো, এই এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন। এই দেখো, ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন। মিথেন কেমন হলো বলো? কার্বনের চারটা। হ্যাঁ, ডাইক্লোরো ডাইফল, এই যে হ্যাঁ ডাইক্লোরো ডাইফল, CH4 মিথেন না, CH4। এই দেখো 2 2 কি CH4। এখন কি হয়েছে তাহলে এখানে কেমন হলো? এটা হাইড্রোজেনকে সরায় তারা কি করছে, এখানে ক্লোরিন নিয়ে আসে দুইটা, ফ্লোরিন নিয়ে আসে দুইটা। এই জন্য নাম দিচ্ছে কি বলে, ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন। অর্থাৎ মিথেনের যে হাইড্রোজেন যেগুলো আছে, এই হাইড্রোজেনকে সরাইয়া ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, এটা একটা কম্বিনেশন, এটা একটা রেফ্রিজারেন্ট। এখন আসো ওই যে ফর্মুলা যেটা বলতেছিলাম, যে বেসিক ফর্মুলা যেটা ভালো করে খেয়াল করে, এখানে এটার সাথে এখন মিলাম। এখন আমাদের কি ছিল বলো? m-1 n+1 + 2। এখন বলো এখানে m কত? এটার মধ্যে m কত বলো দেখি? স্যার 1। তাহলে কি হবে বলো? এখানে আর এর কম্বিনেশনে কি আসবে? 1 - 1, এই যে m-1। জি স্যার। ঠিক আছে? হ্যাঁ, হাইড্রোজেন, হাইড্রোজেন 0 স্যার, তাহলে 0 এই যে 0+1। তারপর ফ্লোরিন, ফ্লোরিন 2 স্যার। 2। তাহলে এখন আসো কি আসছে, তাহলে 0। এখন বলতেছে সাধারণত এই 0টা লেফট সাইডে যদি কোনো 0 থাকে সেটাকে ওমিট করতে হয়। তাহলে কি দাঁড়ালো? R12। কি বলো, বুঝে আসছে বলো? তাহলে আবার বলি, তাহলে আমাদের বেসিক ফর্মুলা এটা। কোন একটা কেমিক্যাল হাইড্রোকার্বনের যখন একটা ফর্মুলা পাবো, প্রথমে যে কেমিক্যাল নেম, এখান থেকে এটা আমি লিখবো যে ডাইক্লোরো ডাইফ্লোরো, ক্লোরিন দুইটা, ফ্লোরিন দুইটা, মিথেন। তাহলে কত? CH4 এর কম্বিনেশন এটা। এখন এটা করসপন্ডিং আর কত হবে? R12 R13। হাউ উই মেজার দিস? এই বেসিক ফর্মুলা, অর্থাৎ m-1 n+1 + q। কারণ এখান থেকে যদি মানটা আনো তাহলে বোঝা গেল, যেহেতু হাইড্রোজেন মানে কার্বন কত? m কত এখানে? 1 1 - 1। তারপর আসো n কি বলো? হাইড্রোজেনের অ্যাটম। n কত এখানে? 0 0+1। ফ্লোরিন কত? 2 তাই 2, বাস। ফাইনালি কত? 0 1 2। এই 0টা কমিট করো, তাহলে এখানে 8। ঠিক আছে? আর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমার কেমিক্যাল ফর্মুলা দিয়ে দিলে আমি হচ্ছে R12 বের করতে পারতেছি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ 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 বলো। স্যার আমাকে যদি R12 ডেজিগনেশনটা দেওয়া থাকে, তাহলে আমার প্রথম যে ডিজিটটা স্যার, এই ডিজিটটা তো আমরা বুঝি হচ্ছে m-1 এর ভ্যালু। হ্যাঁ,
হলো তো ওখানে কি আসবে তোমার তুমি যেহেতু এখানে কি নাই এখানে যে মিথেন বলছে তুমি এখান থেকে কি বলবে যে 1 2 যেটা তুমি 2টা মানে কি ফ্লোরিন 1টা কি ওয়ানটা তো স্যার হচ্ছে আমার হাইড্রোজেন না? না কার্বন কেন? না হ্যাঁ হাইড্রোজেন সরি Hydrogen. হাইড্রোজেন ঠিক আছে আর এখানে কি আছে কি আসবে এটা যে মিথেন গ্রুপের তাহলে মিথেন মানে কি CH4 এর মিথেনের তাহলে কি হবে ক্লোরিন আর দুইটা থাকবে স্যার আমার তুমি- কোশ্চেনটা হচ্ছে স্যার আমার তুমি- কোশ্চেনটা হচ্ছে আমাকে কেমিক্যাল ফর্মুলা না দিয়ে যদি R12 বলা থাকে হ্যাঁ যে R12 থেকে কেমিক্যাল ফর্মুলাটা লিখো হ্যাঁ তখন তো স্যার প্রথম যে ডিজিট 1 এই প্রথম এটা তো জিরো মানে দুইটা থাকা মানে কি প্রথমটা জিরো আচ্ছা আমরা এটাই ধরে নিব দুইটা থাকে মানে হ্যাঁ প্রথমটা অবশ্যই অবশ্যই এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ওটা জিরো স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে তো স্যার হ্যাঁ। হাইড্রোজেন নাই তবুও তো 1 দেওয়া আছে তার মানে কি মানে এটা দিয়ে কি বুঝাইতেছে আসলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বুঝাচ্ছে তোমার এই যে তোমার একটা রেফ্রিজারেন্ট এটা ইন্টারন্যাশনাল একটা কোড নাম্বার আমরা ব্যবহার কোড এখন ওই আশারি যে বলছে যে দেখো এটা কমন ভাবে কোড নাম্বারটা কত হবে এটা তো মানুষ সাধারণভাবে বুঝবে না তুমি দোকানে যাও ওরা বুঝবে কোড নাম্বারটা ভাই কত কত নাম্বার রেফ্রিজারেন্ট বলেন এই ডাইফ্লোরো মিথেন তুমি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ বুঝবে না এখন এটাকে সহজলভ্য করার জন্য যাতে এভরিওয়ান ক্যান নো হোয়াট ইজ মানে R12 তাতে এতটুকু জানলে হইলো এবং তাহলে এখন এইটাকে সহজ করার জন্য R12 এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা কোড নাম্বার এখানে ব্যবহার করা হলো। এখন এইটা কোড নাম্বারটা কত হবে এই যে R12 এটা কিন্তু এভরিওয়্যার R12 এটা ইন্ডিয়া বলো পাকিস্তান বলো জার্মানি বলো সব জায়গায় R12 বুঝে আসছে বলো এইটা হচ্ছে রিকোয়ারমেন্টস এখন ক্লিয়ার হয়েছে বলো নাকি নাকি বলতে চাচ্ছিল তুমি তাহলে আমার ক্লোরিনের যে ভ্যালুটা ক্লোরিনের হ্যাঁ। ভ্যালুটা তো স্যার এই সূত্র থেকে নিয়ে আসতে হবে না N+P+Q হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে যখন দুইটা ডিজিট থাকবে প্রথম ডিজিটটা জিরো আর ক্লোরিনটা হচ্ছে সূত্র থেকে বের করতে হবে। অবশ্যই যদি ফ্লোরিন 2 হয় তা ক্লোরিন কত হবে 2 হবে স্যার অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা আর ছিল যদি তোমার পরে যে 1 আছে এটা দিয়ে কি বোঝাচ্ছে যে হাইড্রোজেন একটা আছে হাইড্রোজেন তো আমার হাইড্রোজেন তো বেসিক্যালি ডাইক্লোরো ছিল ডাইফ্লোরোমিথেনে তো হচ্ছে আমার কোনো হাইড্রোজেনই নাই তাহলে না। আমি এখানে আবার কেন হাইড্রোজেনের অ্যাটমে আর শোনো না এখানে এটা তো বেসিক্যালি বেসিক ফর্মুলা কি CH4 মিথেন sir. মানে কি CH4 তাহলে আমি কি আসলে এটা হাইড্রোকার্বনেরই একটা কোড নাম্বার আমার বুঝছো তো ওই যে হাইড্রোজেন মানে কি এই হাইড্রোজেন দিয়ে বুঝবো যে এটা মিথেন গ্রুপ মানে হাইড্রোকার্বন হাইড্রো মানে কি এই হাইড্রোকার্বন মিথেন আচ্ছা আচ্ছা এখন এটাকে বোঝানোর জন্যই তো তোমার এখানে তোমার এটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে না তো ক্লোরিন গ্যাস দিতে পারতাম ক্লোরিন আমি দেইনি এই যে হাইড্রোকার্বন গ্রুপ এই কথাটা তো আসবে তো হাইড্রোজেন থেকে আমার কথা বুঝছো তো হ্যাঁ এটার উপরে নির্ভর করে তোমার এই কোড যে মিথেন যেটা এখন মিথেনটা দেখো তাহলে বোঝা গেল কি এখন এই জায়গায় দেখো পরবর্তীতে তুমি আরো ক্লিয়ার হবে দেখো পরবর্তীতে এটা তো একটা দেখছো পরটা দেখো ডাইক্লোরো টেট্রাফ্লোরো ইথেন ভালো করে বুঝে দেখো ইথেন মানে কি বলো না ইথেন কত সিএস কত C2 C2 C2H6 ঠিক আছে না এখন দেখো এইটা যাও এখানে এই দেখো C2 C দেখো সিএস কত C2H6 না ইথেন কি বলো না C2 কত H6 sir H6 দেখো কি হয়েছে দেখো পুরা হাইড্রোজেন সরাই কি হলো ক্লোরিন 4টা ক্লোরিন 2টা ঠিক আছে এখন আসো তোমরা বলতে পারো যে স্যার তাহলে হাইড্রোজেন ছড়াচ্ছেন কেন হাইড্রোটা কি খুব ভালো জিনিস না এটা খারাপ জিনিস পলিউশন এনভায়রনমেন্টের জন্য কি হাইড্রোজেন কি ভালো না খারাপ বলো না এই যে ডিপ্লেশন যেটা হয় ওজোন লেয়ার যেটা হয় খারাপ স্যার খারাপ এখন হ্যাঁ না এটা তো পরে আসছে ক্লোরিন ছাড়া যেটা হবে সেটা তো ওই লো টেম্পারেচার নিতে পারবো না এটা প্রপার্টিজ গেইন করার জন্য এটা লাগবে তোমার কথা ঠিক আছে কিন্তু আমরা পরবর্তী একবার দেখাবো যে ক্লোরিনকে আমরা রিডিউস করে এখানে কি অ্যালকেন গ্রুপ না থেকে অ্যালকিন অ্যালকাইন থাকতে পারে সবই থাকতে পারে রেপ্রেজেন্ট যে হিট অবজার্ভিং ক্যাপাসিটি আছে সেই রেপ্রেজেন্ট এখন আমরা বলতেছি এটা প্রথম পর দিকে এটা করা হয়েছে পরবর্তী যখন দেখা গেল যে না এই ক্লোরিনটাকে কমাই নিয়ে আসা যায় কিভাবে তখন দেখাতে দেখাতে ক্লোরিনের অবস্থা কি হাইড্রোজেন কারণ এটা আনছে কেন বিশেষ করে আমার মানে রেফ্রিজারেন্টের প্রপার্টিজ গুলোকে গেইন করার জন্য তুমি যে অনেকগুলো প্রপার্টিজ দেখছো না ওই প্রপার্টিজ গুলো আমাদের মেইন তো লো টেম্পারেচার
আদার্স যেগুলো আছে এখন দেখা যাচ্ছে ক্লোরিন দিলে এই প্রপার্টিজ গুলো পাওয়া যায়, কিন্তু ব্যাড ইফেক্ট হচ্ছে কি এটাতে বিষাক্ত। এই চিন্তাধারা তো আগে ছিল না, এখন ডে বাই ডে ইমপ্রুভ করলো। এখন এটাকে মিনিমাইজ করার জন্য অন্য ধরনের আমরা সলিউশন আসছে, সেটা ভিন্ন কথা, যেটা পরে আমাদের ডিটেলস এখানে আসছে। এখন আমি যে বলতেছি যে বেসিক যদি হাইড্রোকার্বন যে একটা তোমার রেফ্রিজারেন্টকে আমরা কোড নাম্বারে কিভাবে এটা করবো আর সেটাকে দেখানোর জন্য আমি এটা আছে, তোমাদের ওই প্রশ্নগুলো পরে আসছে। এখন এখানে বলো, এই দেখো এখন সি, এখানে দেখো এই যে 114, ভালো করে দেখো, খেয়াল করে মিলাও। এম কত বলো? 2 sir. তাই না? তারপর ধরো এন কত? 0। ক্লোরিন কত? 4। হ্যাঁ, তাহলে কি দেখো, কি দেখো, দেখো 1, তাহলে কি বলো 1 1 4। ঠিক আছে, বুঝছো তো? বলো, আমরা ওই জটিল ওইটা পরের দিকে যাচ্ছি। এখন এইটা তো ক্লিয়ার হয়েছে, আমরা এখন বুঝতেছি কোন একটা কি হাইড্রোকার্বন গ্রুপের থেকে আমরা ইজিলি কি ইথেন, মিথেন, তারপর কি বলো এগুলো থেকে আমরা কি আমরা কোড নাম্বার করে আমরা একটু রেফ্রিজারেন্টকে কোড নাম্বারটা বুঝতে পারো। এখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আমাকে বুঝতে হবে যে 114 মিনস দিস, কিন্তু সাধারণ দোকানদার সে এটি বুঝবে। আর তুমি যদি এইটা বলো, সে কোনোদিন এটা দিতে পারবে না। সে দেখা যাবে স্টিকার খুঁজবে, স্টিকার খুঁজে বাইর করবে যে হ্যাঁ বা এটা করসপন্ডিং ফর্মুলাটা কি, যদিও স্টিকারে এটাও লেখা থাকবে, এটাও লেখা থাকবে, কিন্তু ইউ ক্যান। একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, হাইড্রোজেনের জন্য যেমন এখানে 1 আসছে, এটা বলছিলেন স্যার যদি হাইড্রোকার্বন গ্রুপ হয় তাহলে এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার হইতে পারবো। যদি স্যার কার্বন ডাইঅক্সাইড রেফ্রিজারেন্ট যদি ইউজ করি, সেটা তো তাহলে সেখানে তো হাইড্রোজেনের জন্য এখানে তো এই ফর্মুলা কাজে লাগবে না তো। এটা তো বললামই, এই যে আমরা কোড নাম্বারটা ইট ইজ অনলি ফর কি হাইড্রোকার্বন। প্রথমেই আমরা দেখো, প্রথমেই কথাটা বলে আসছি, এই যে ডেজিগনেশন সিস্টেম ফর রেফ্রিজারেটর, এই যে ফর আর ফলোড বাই কার্ড সাসেস এত এজ রেফ্রিজারেন্ট ফলোড বাই ডিজিট নাম্বার, ইট ইজ অনলি ফর হাইড্রোকার্বনের জন্য। বুঝতে পারতেছি না? এই যে বেসিক যে ফর্মুলাটা, এইটার জন্য করা হয়েছে, যেখানে ক্লোরিন, হাইড্রোজেন, ফ্লোরিন থাকবে এটার জন্য। আর কতগুলো ক্ষেত্রে দেখবা যে আমরা পরবর্তী দেখাচ্ছি এখানে হাইড্রোজেনও আছে, হাইড্রোজেন থাকে, যেটা কি ক্লোরিনকে মিনিমাইজ করার জন্য, ক্লোরিন কমাইয়া হাইড্রোজেন ঢুকায় এটাকে আরো হতো যে তোমার এটা কি পলিউশনটাকে আরো মিনিমাইজ করার জন্য আছে। এটা শোনো, এই ফর্মুলা কিন্তু অন্য জায়গায় কাজে লাগবে না। ওই যে তুমি যদি অন্য জায়গায় ব্যবহার করো ইনঅর্গানিকে, সেটা কাজে লাগবে না, সেটা ওটা অ্যানাদার। স্যার আমরা কি এই রেফ্রিজারেন্ট গুলো ইউজ করি যেখানে ফ্লোরিন আছে? ফ্লোরিন তো সব জায়গায় আছে, ফ্লোরিন তো ব্যবহার করা যায়। সিএফসি তো শুনলাম স্যার ইউজ করে না এখন। না না, এটা তো বড়, তোমার তো অ্যাডভান্স বলতেছো, আমার সামনে আগাইতে দাও, তারপর তুমি পাবা আর কি। ওই কথাগুলো পরে আছে, এটা তো একটা কমন, আমি পড়াচ্ছি একটা, তোমরা নিয়ে আসতেছো আরেকটা। আমি বলতেছি যে হাউ উই কনভার্ট ইন কোড নাম্বার, বুঝে আসছে? বলো, ওই অ্যানালিসিস তো পরে। আমার কথা বুঝছো তো? আমি কি বলছি বলো, একটা রেফ্রিজারেন্টকে কিভাবে আমরা মানে ইন্টারন্যাশনাল কোড নাম্বারে ডেজিগনেশন করতে পারি, সেটি আমার কথা, ঠিক আছে না? বাকি যে তোমরা এত কিউরিসিটি ওদিকে, সেটা আমরা যাই চলে। এখন আসো, এটা গেল। এখন এই যে তোমরা যে কথা বলছো, এই যে এখন এখানে পড়ো, এই সব লেখা আছে, সাবস্টিটিউট ফর ক্লোরোফ্লোরোকার্বন, এই যে ক্লোরোফ্লোরোকার্বন, এই যে দেখো এখানে দেখো সব ডিটেলস পড়ো, যে সিএফসি যেটা বলতেছে ক্লোরোফ্লোরোকার্বন, বুঝছো তো? তাই এখন দেখো যে ক্লোরিন এখানে নাই, বুঝছো তো? এই যে এটা এখানে আসো, পরবর্তীতে তোমরা এই যে মডিফাই করে ফেলছে 134A 152A, এগুলো হচ্ছে তোমার নর্মাল। কি হয়েছে বলো, এটাকে আরো অ্যাডভান্স করে বলা হয়েছে, দেখো হাইড্রোফ্লোরোকার্বন, এই যে ক্লোরিন নাই ওখানে, ক্লোরোফ্লোরো কি এটাকে সেকেন্ড মডিফিকেশন, মানে ক্লোরিনকে কমাইয়া নিয়ে আসছে। পরবর্তীতে আর আছে কি বলো হাইড্রোফ্লোরোকার্বন, এখানে ক্লোরিন নাই, কারণ কি ক্লোরিনটা এত বিষাক্ত, এটাকে অ্যাভয়েড করে ইন্টারন্যাশনালি এটা বলা হয়েছে না। ক্লোরিন অ্যাটম ইন দ্য মলিকুল ইজ দ্য কনসিডার্ড রেসপন্সিবল ফর দ্য ডিপ্রেশন অফ দ্য ওজোন লেয়ার and the upper atmosphere, which allows harmful ultraviolet ray from the sun and penetrate through the atmosphere, যেখান থেকে তোমার যে কি হয় ওই ক্যান্সার যেগুলো হয় সব এখানে আছে। এই যে সারফেস কজিং স্কিন ক্যান্সার, বুঝে আসছে বলো? এই যে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি রেফ্রিজারেন্ট হ্যাভ বিন লিঙ্কড টু দ্য ডিপ্লেশন অফ দ্য ওজোন লেয়ার, যার জন্য এইটা ছিল সেকেন্ড ফেজে, এখন এইটাকে বাদ দেওয়া হয়। বুঝছো? তোমার কথা বুঝছো তো? এই বাদ দেওয়ার জন্য কি হয়েছে, দেখে কতগুলো প্রোটোকল আছে, এই যে কতগুলো ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, তারা এই
নতুন নতুন রেফ্রিজারেন্ট তৈরি করে ওটাকে বাড়ি দেয়, হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন। এই যে দেখো ক্লোরো কিন্তু হাইড্রোজেন ঢুকাইছে, ক্লোরিন কমে ফেলেছে। এটা কারণ কি, কতগুলো স্পেশাল কেস আছে যেটা রেস্ট্রিক্টেড, ওইটা না হলে তোমার কি হবে, ওই টেম্পারেচার রেজ করতে পারবে না, যার জন্য ক্লোরিনকে কমাচ্ছে ঠিকই, কিন্তু কি হয়েছে যেটা তারা আবার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্ট করতেছে না, এই স্পেশাল কেসগুলো আমাদের কনসিডারে আনতে হবে, কিন্তু তোমরা ক্লোরিনের পরিমাণটা কমায়। তাহলে 10টা বাজে। হ্যাঁ আমি শেষ করে আসছি, শোনো এখন ভালো কথা শোনো। এখন এই যে কথা, এই যে এখন এই যে সাবস্টিটিউট যেগুলো বলতেছিলাম তোমরা, এই যে R11 এর পরিবর্তে R143, হ্যাঁ R12 এর পরিবর্তে আরেকটা, এরকম এখন ডে বাই ডে এগুলো ইমপ্রুভ হচ্ছে। যেমন এই জায়গায় ক্লোরিন কমাইয়া কোথায় নিয়ে আসে, এই যে ক্লোরিন দুইটা, এখানে 3টা ছিল 2টা নিয়ে আসছে, আর এখানে তো ক্লোরিন নাই, এখানেও ক্লোরিন নাই। এর মানে কি, দিস ইজ দ্য আপডেট, আমরা মডিফাই করে করে রেফ্রিজারেন্টকে আপডেট করে আমরা মার্কেটে ইউজ করতেছি, ঠিক আছে তো? আচ্ছা এখন আসো ভালো করে, যেটা ভালো করে বলতেছি সেটা হচ্ছে, দেখো এই যে মেইন আমাদের ইম্পর্টেন্ট যেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, এই যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এই যে রেফ্রিজারেন্ট গুলো গ্রুপ করা আছে, এটাতে বিভিন্ন প্রপার্টিজের উপরে ভালো করে খেয়াল করো, প্রপার্টিজের উপরে গ্রুপ গুলো করা আছে। এটা কেন দরকার, সে দাও তুমি একটা রেফ্রিজারেন্ট প্ল্যান্টে 113 রেফ্রিজারেন্ট ব্যবহার করছো, কোনো কারণে এটা ক্রাইসিস হয়ে গেছে, তখন তুমি কি করবা? বুঝতে পারিনি। যেমন গ্রুপ লাগছে সেফেস্ট এন্ড রেফ্রিজারেন্ট, it is a toxic and somewhat inflammable refrigerant, এবং ইনফ্লেমেবল রেফ্রিজারেন্ট, যেমন টক্সিক এন্ড সামহাট ইনফ্লেমেবল রেফ্রিজারেন্ট। এই যে টক্সিক যদি থাকে তাহলে কি তুমি কোল্ড স্টোরেজে ব্যবহার করতে পারবা? কোনো কাজ লিকেজ হলে কি হবে বলো, পুরা আমার প্রোডাক্ট কি তোমার হয়ে যাবে না, বিষাক্ত হয়ে যাবে না? সুতরাং কি হবে, এটা হচ্ছে সেফেস্ট। এখন এক্ষেত্রে কয়েকটা জিনিস আমি বলতেছি যে এই যে গ্রুপ করা হয়েছে, এর মানে হলে এটা হচ্ছে সেফেস্ট, মানে কি আমাদের যেমন আমাদের নর্মালি তোমার ফুড প্রিজার্ভেশনের জন্য এগুলোকে বেশি ব্যবহার করা হয়। টক্সিক তো একটা পয়জনাস, ঠিক আছে না, কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ আছে ইনফ্লেমেবল, মানে সহজে তোমার আগুনে ধরবে না। কিন্তু এটা আমরা হয়তো এয়ার কন্ডিশনিং বা আদার্স ইউজ করতে পারি, যে অ্যামোনিয়া একটা আছে সেরকম জাস্ট লাইক দিস, কিন্তু এটা ফুড প্রিজার্ভেশনে কিন্তু এটা ইউজ করা ঠিক হয় না। কারণ কি, কোনো কারণে লিকেজ হলে কি হবে, পুরো খাদ্য বিষাক্ত হয়ে যায়, ঠিক কিনা বলো? এইটা একটা, তাহলে বোঝা গেল এই গ্রুপ কেন করা হচ্ছে, যে আমাদের ইম্পর্টেন্স অনুসারে সেইভাবে আমরা চয়েস করতে পারলাম, এবং কম্প্রেসার কিন্তু এইভাবে ডিজাইন করা হয়, অর্থাৎ R33 এর জন্য যে কম্প্রেসার, এটা কিন্তু 113 জন্য সেম কম্প্রেসার না। এই জন্য তুমি যদি মনে করো এইটার থেকে এইটা যদি না পাওয়া যায়, তুমি এটা ব্যবহার করা ঠিক হবে না। তাহলে কি হবে, এইটা তুমি করতে পারো, যে কাছাকাছি তোমার প্রপার্টিজ মিলে এই গ্রুপের থেকে তুমি একটা চয়েস করতে পারো, যদি তোমার ওই যে রিকোয়ারমেন্টস ফুলফিল করে, কিন্তু কোনো অবস্থায় এটা ব্যবহার করা যাবে না। বুঝে আসছে বলো? তাহলে আমি 3টা জিনিস বললাম, একটা হলো যে কি বলো কোথায় ব্যবহার করবো, এটা আমি আবার সমস্যা কি বলো, দেখবো যে এটা সস্তা, মানে এটা সস্তা, বাজারে পাওয়া যায়, কিন্তু এটা কোনো অবস্থায় আমি ফুড প্রিজারভেশন ব্যবহার করতে পারবো না। কারণটা কি, তাহলে এটা দেখুন একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। তাহলে কি অল্টারনেট আছে, যদি এইটা না পাওয়া যায় আমি দেখবো এইটা পাওয়া যায় কিনা, নাহলে এইটা পাওয়া যায়। কারণ কি, তাহলে আমার কম্প্রেসারের পারফরমেন্স কি হয়ে যাবে, কমে আসবে, বা আমি রিকোয়ার্ড যে টেম্পারেচার সেটা আমি পাবো না। বুঝেছো? তাহলে গ্রুপের জন্য ইম্পর্টেন্সটা কি, তাহলে একটা হলো আমি কম্প্রেসারের সিলেকশন যেটা, আরেকটা হলো কি আমার কি সেফেস্ট যেটা, আরেকটা হলো কি আমার টক্সিসিটি যে একটা, কতগুলো ক্ষেত্রে ইনফ্লেমেবল, এটা আরো ভালো, কোথাও আগুন টাগুন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমি এটা বেশি ইউজ করতে পারি। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? অর্থাৎ এই যে গ্রুপ কেনা হচ্ছে কয়েকটা জিনিস এখানে, একটা হলো যে যদি অল্টারনেট, আরেকটা কি যে আমার ফিল্ড কোথায় ইউজ করতেছি, কোথায় করা যাবে না, আবার এটাই কিন্তু ইন্টারন্যাশনালি রেস্ট্রিক্টেড করা আছে, ঠিক আছে না? যার জন্য এই গ্রুপ, আরেকটা গ্রুপে একটা সুবিধা কি, যদি একটা না থাকে তাহলে আমি অল্টারনেটিভ একটা ইউজ করতে পারবো কাছাকাছি, ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের পড়ায় মনে হয় শেষ হয়ে গেছে মোটামুটি। ওইটা ভাগ করছে কোন গ্রুপে রিপ্রেজেন্ট করলে সেটাকে আবার কেমিক্যাল দিয়ে দেওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা লেকচার পড়াই দিলাম, ইনশাআল্লাহ পরবর্তী আমরা কিছু হার্ডওয়্যার সম্বন্ধে আলোচনা করব। নেক্সটে আমরা আরেকটা আমাদের পার্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম ঢুকে যাওয়ার। তোমাদের ক্লাস টেস্ট কি দিতে পারছো সবাই? জি স্যার। বেশি সহজ হয়ে গেছে? না স্যার, ঠিক আছে এগুলোই তো চাই স্যার, এগুলোই তো চাই। এরকম কি চাই না? এরকমই চাই নাকি? স্যার কঠিন ছিল স্যার একটু। আচ্ছা, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।